প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য এবার নিয়ে এলাম মাদ্রাসা এবং স্কুলের সপ্তম শ্রেণীর গণিত সমাধান। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস সূচকের গল্প নিয়ে। প্রতিবারের মতো আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। প্রথম অধ্যায়ের সূচকের গল্পে আমরা আজকে দ্বিতীয় পর্বে আমরা শিখব 4 থেকে 8 নং পৃষ্ঠা পর্যন্ত সূচকের আকার। এরপরে শিখব 0 ও 1-এর সূচক। সূচকের আকার নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। চিন্তা করে দেখো তো 1.3 এবং 1.6, তাহলে 1.3 থেকে 1.6 পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গুণাকারের কতটি সংখ্যা ছিল। আমরা খুব সহজেই সেটির সাহায্যে গুণাকারটিকে অন্য উপায়ে লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা আরেকটি চকের সাহায্য নেব। দেখো নিচের চকটি লক্ষ্য করো। চকটির মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 10 গুণ 10। 10 এবং 10কে আমরা যদি গুণ করি তাহলে গুণফল পাই আমরা 100। 10.100। এরপরে গুণাকারটি যদি আলাদাভাবে লেখা যায় তাহলে আমরা গুণাকার পাইছি এখানে কয়টা? 2টা। 1 2, 2টা পেয়েছি, এর জন্য 2 লিখলাম। এরপরে দেখো আমাদের মূল সংখ্যাটা কত আছে? 10। 10কে আমরা 2বার গুণ করছি, এর জন্য আমরা সূচক আকার লিখতে পারি, তাহলে 10 লিখতে পারি। এবং 10 কয়টা গুণ করছি? 2টা। ওকে, 2টা গুণ করার পর আমরা এখানে 2 পাইছি, এর জন্য আমরা সূচক লিখতে পারি 2। তাহলে আমরা যে সংখ্যাটা আমাদের 10 পেয়েছি ওটা হচ্ছে আমাদের মূল সংখ্যা বা ভিত্তি, একে বলা হয় ভিত্তি। তাহলে 10 হচ্ছে আমাদের ভিত্তি। আর হচ্ছে এর উপরে আমরা যে সূচকটা লিখব 2। যতটা সংখ্যা গুণ করা হয়েছে ওটা হচ্ছে আমাদের সূচক বা ঘাত, এটাকে আরেকটা নাম হচ্ছে ঘাত। এরপরে দেখো, এরপরে করে আমরা পেয়েছি কত? 10 3টা। 10 গুণ 10 গুণ 10 সমান সমান 10 3টার গুণফল আমরা পেয়েছি 1000। এবং এখানে 10 পেয়েছি 3টা, তাহলে আমাদের সূচক পেয়েছি 3টা। এখানে হচ্ছে ভিত্তি বা বেস আছে 10, কারণ আমরা 10 গুণ করা হয়েছে এখানে 10। এবং হচ্ছে কয়টা গুণ করা হয়েছে? 3টা। 3টা গুণ করার কারণে আমরা এখানে লিখতে পারি, সূচক লিখতে পারি 3। এরপরে লক্ষ্য করো, এরপরে করে আছে 4টা, তাহলে 4টার গুণফল আমরা পেয়েছি 10,000। এবং এখানে সূচক লিখতে পারি 4, এবং হচ্ছে ভিত্তি লিখতে পারি বা বেস লিখতে পারি 10। এরপরে সূচক লিখতে পারি, সূচক বা ঘাত লিখতে পারি আমরা 4। এরপরে দেখো, এরপর আমরা 5টা নিয়েছি, 10 5টা নিয়েছি। 10 5টা নেওয়ার পর আমরা এখানে পেয়েছি 1 লাখ। তাহলে 1 লাখে আমরা 10 5টা গুণ করার পরে আমরা 1 লাখ পেয়েছি। ওকে, এরপরে দেখো আমরা এখানে লিখতে পারি কি 10 মূল, আমাদের বেসটা হচ্ছে 10 এবং হচ্ছে সূচক 5, কারণ আমরা 5টা সংখ্যা নিয়েছি, এর জন্য আমরা 5 লিখতে পারি। তোমরা কি বুঝতে পারছো এখন কি হয়েছে? এখানে সংখ্যাগুলো গুণাকার যেগুলো রয়েছে সেটিকে লেখা হচ্ছে, মানে গুণাকারটা আমরা এখানে লিখতে পাচ্ছি। এবং এরপরে যতগুলো সংখ্যা রয়েছে সেগুলো তার ডান দিকে বসানো হয়েছে। মানে বুঝো আগে, এখানে 10 কয়টা গুণ করা হয়েছে? 10 গুণ করা হয়েছে 2টা। 2টা গুণ করার পর আমরা এখানে উপরে লিখছি, ডান পাশে উপরে লিখছি 2। এরপরে এখানে 10 গুণ করা হয়েছে 3টা, এরপর আমরা ডান পাশে উপরে লিখলাম 3। এরপরে 4টা, এরপর আমরা লিখলাম উপরে 4 লিখলাম। এরপর আছে 5টা, আমরা উপরে 5 লিখলাম। এবার লক্ষ্য করো, এখন নিজে দেখো তো নিজের কাজটি করতে পারো কিনা, চক দ্বারা নিজের পূরণ করে দেখো। এখানে কি বলা হয়েছে? তোমার নেওয়া সংখ্যাটি কত? তাহলে তুমি আগে একটা সংখ্যা নিয়েছিলে, তোমার নম্বর যদি জোড় হয় তাহলে হচ্ছে 6, আর যদি বেজোড় হয় তাহলে নিয়েছিলে 5। তাহলে 5 অথবা 6 নিয়েছো। ওকে, এবার লক্ষ্য করো, আমরা এখানে যদি গুণাকার নির্ণয় করি তাহলে এখানে গুণাকার কীভাবে নির্ণয় করতে পারি? এখানে লক্ষ্য করো, আমাদের এখানে আছে 2, এখানে 2 আছে, মানে আমাদের এখানে 2টা নিতে হবে। তাহলে আমরা যদি এখানে 5 ধরি তাহলে নিতে পারি 5 গুণ 5। তাহলে গুণফল আমরা লিখতে পারি 5 5 25। এবং এখানে লিখতে পারি মূল ভিত্তি আমাদের 5, 5-এর উপর ডান পাশে বসবে 2। দেখো এটা আমি সহজভাবে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লক্ষ্য করো, তোমাদের আমি যদি 5 অথবা 6 ধরি, ঠিক আছে, যাদের উল্লম্ব জোড় তারা ধরবে 6, যাদের উল্লম্ব বেজোড় তারা ধরবে 5। তাহলে আমরা এটা ধরলাম, তাহলে 5 ধরলাম, এখানে ধরলাম 6, এখানে ধরলাম 5, এখানে ধরলাম 6, এখানে ধরলাম 5। ওকে, এবার আমরা যদি গুণাকার দেখি, এখানে কয়টি সংখ্যা রয়েছে আমরা লক্ষ্য করি? 2টা সংখ্যা রয়েছে, এখানে 2টা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2। 2 মানে আমরা লিখতে পারি 5-এর উপর সূচক 2 লিখতে পারি, কেননা 5 2টা আছে। এবং গুণফল আমরা পেয়েছি 5 গুণ 5 সমান সমান 25। এরপর আমরা যদি 6 দিয়ে ধরে, তাহলে 6 গুণ 6 গুণ 6, মানে এখানে আমাদের সংখ্যা রয়েছে 3টা। তাহলে আমরা 6 3টা গুণ করলে পাই 216। 6 3টা মানে 6 গুণ 3 না, কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে 6 গুণ 6 গুণ 6। দেখো আমি এখানে লিখে দিয়েছি
তাহলে এখানে লেখা আছে কত 6 গুণ 6 গুণ 6, এই তিনটার গুণফল আমাদের হচ্ছে 216। তাহলে আমরা এখানে তিনটে সংখ্যার গুণ করেছি, এই জন্য আমরা লিখতে পারি 6-এর উপর 3 লিখতে পারি। এরপরে দেখো আমরা 5 ধরেছি, আবার 5 এবারে 4টা, আমাদের এখানে সংখ্যা রয়েছে 5টা আর 4টা, এর জন্য আমরা লিখলাম 5 4টার গুণফল আমরা পাই 5 গুণ 5 গুণ 5 গুণ 5 ইকুয়াল টু হচ্ছে 625। এরপর আমরা এখানে লিখতে পারি 5 হচ্ছে 4টা, এরপর আমরা 5-এর সূচক লিখতে পারি 4। এরপরে দেখো আমরা আবার এখানে 6 ধরলাম, এরপরে 6 মানে এখানে হচ্ছে আমাদের মূল সংখ্যা হচ্ছে 5টা, তাহলে আমরা 6 এখানে 5টা গুণ করলাম, তাহলে আমাদের ফলাফল হয় 7776। এরপর দেখো আমরা 6 কয়টা পেয়েছি, এখানে 5টা। ওকে, এরপর আমরা আবার 5 দিয়ে ধরে, এরপর আমাদের মূল সংখ্যা হচ্ছে 6টা, তাহলে আমরা 5 6টার গুণ করি, 6টা গুণ করলে পাই 15625। এরপর 5 পেয়েছি 6টা। এখানে হচ্ছে 5 এবং 6 যেটা ধরেছে ওটার নাম হচ্ছে আমাদের বৃত্তি, এবং আমরা উপরে যে সংখ্যাগুলো লিখেছি ডান পাশে ওগুলো সবগুলোর নাম হচ্ছে সূচক, ঘাত, এগুলোর নাম। আশা করি তোমরা এই চারটা বুঝেছ। এই চারটা হচ্ছে আমাদের এই চারটা 1.9-এর এই চারটা। ওকে, এবার চিন্তা করো তো, তুমি তোমার নেওয়া সংখ্যাটি 10 বার 11 বার এবং 12 বার গুণ করে নিচের চক অনুযায়ী করেছিলে, মনে আছে? আমরা 10 গুণ 10 গুণ 10 এভাবে করেছিলাম, অথবা 5 গুণ 5 এভাবে 10টা করেছিলাম। ওভাবে অনেক বড় সংখ্যা হয়েছে, কিন্তু এটাকে ছোট করে লেখা, ঠিক আছে, কাজটি করতে অনেক কষ্ট হয়েছিল, তাই না? তাহলে পরের পেজটায় দেখো, চকটি দেখো, চকটি অনুযায়ী লিখতে পারো কিনা দেখো। আমরা পরের পেজের চকের মধ্যে যাই, এখানে আছে কি তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল, তাহলে 5 অথবা 6 ছিল। ওকে, যদি তুমি জোড় সংখ্যা তোমার রোল নাম্বার হয় তাহলে নিয়েছিলে 6, যদি বেজোড় হয় তাহলে 5 নিয়েছিলে। তাহলে গুণাকার এখানে আমরা 10 বার তৈরি করতে পারি, 10 বার মানে 5 গুণ 5 গুণ 5 এভাবে 10টা, অথবা 6 গুণ 6 গুণ 6, অথবা এভাবে 10টা। ঠিক আছে, এরপরে এগুলোর গুণফল, এগুলো সবগুলোর গুণফল করে আমরা গুণফলের জায়গায় বসাবো, আমরা এই গুণফলগুলো বসাবো। এরপরে দেখো আমরা কয়টা সংখ্যা নিয়েছি, যেমন এখানে 10টা, এখানে 11টা, এখানে 12টা নিয়েছি। ওকে, 10 11 এবং 12 নিয়েছি। এরপরে আমরা গুণফল লেখার নিয়মটা লক্ষ্য করো। এখানে আমরা মূল সংখ্যাটা কত নিয়েছি, আমাদের যদি জোড় হয় তাহলে 5 নিয়েছি, 6 নিয়েছি যদি জোড় হয়, আর বেজোড় হলে নিয়েছি 5, তাহলে 6 অথবা 5 নিয়েছি। এবার দেখো 6 যদি আমরা লিখতে যাই তাহলে 6 এখানে 10টা ছিল, তাহলে আমরা 10 বার গুণ করলে আমরা এখানে লিখতে পারি 10। এরপরে 5 এখানে যদি 11টা নিই তাহলে আমরা লিখতে পারি 11। এটা অবশ্যই তোমরা পারবে, তাহলে পারলে এভাবে তোমরা নিচের সংখ্যাগুলো 10 বার 11 বার এবং 12 বার নিয়ে নিচের চকটি পূরণ করো, তোমাদের খাতায় এটি পূরণ করো। ওকে, তোমরা অবশ্যই আমার প্রথম ক্লাসের বাকি কাজগুলো করেছো। এবার দেখো আমরা এবার যাই আমাদের কোনটায় কী বলে, আমরা এতক্ষণ বলে আসছি এখানে 5 থাকলে 5 বৃত্তি। ওকে, 5 থাকলে 5 হবে বৃত্তি, 6 থাকলে 6 হবে বৃত্তি। এগুলো কি সত্যি বৃত্তি বলে? এবার আমরা এগুলো শিখি। খেয়াল করো চিত্র 1.1 দেখো, একই সংখ্যা বারবার গুণ আকারে লেখা আলাদাভাবে ওই সংখ্যাগুলো ডান পাশে ছোটো করে নির্দেশ দেওয়া হয়েছে, সেই সংখ্যাকে গুণ করা হয়েছে। গণিতের ভাষায় একে বলা হয় সূচক। দেখো এবার লক্ষ্য করো, আমরা এখানে 3 এবং উপরে পেয়েছি সূচক 4, উপরে যে সংখ্যাটা ওটাকে বলা হয় সূচক বা ঘাত, সূচক বা ঘাত, ইংলিশে বলা হয় পাওয়ার, ইংলিশে একে বলা হয় কি পাওয়ার। ঠিক আছে, আর হচ্ছে আমরা যে মূল সংখ্যাটা পেয়েছি, মূল সংখ্যাটা হচ্ছে 3, তাহলে 3কে আমরা বলতে পারি বেস বা ভিত্তি। মূল সংখ্যা এই 3টা হচ্ছে মূল সংখ্যা বা বেস বা ভিত্তি। এবং আমরা যদি এটা গুণ করেছি, যেমন 3টা আমরা 4 বার গুণ করার পরে লিখছি, 3-এর উপরে 4 লিখছি, এটাকে বলা হয় সূচক বা ঘাত। ওকে, এবার দেখো পাশের ছবিটি দেখতে বলা হয়েছে আমাদের, তাহলে পাশের ছবিটি আমরা দেখেছি। এবার 3 হলো বৃত্তি, তাহলে 3 আমরা বৃত্তি চিনেছি, তাহলে যেটা হচ্ছে মূল সংখ্যা ওটাকে আমরা বৃত্তি বলবো। আর 3কে যেহেতু 4 বার গুণ করা হয়েছে, 3কে 4 বার গুণ করা হয়েছে, তাই 4 হলো 3-এর সূচক। এবার নতুন একটি শব্দ শিখি, এটার নাম হচ্ছে পাওয়ার। তাহলে আমরা 4-এর নাম শিখবো পাওয়ার। তাহলে 3-এর উপরে যদি 4 থাকে তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। ওকে, তাহলে বোঝা গেল যে সূচকের মাধ্যমে আমরা খুব সহজে বড় আকারে গুণগুলো সহজ আকারে বা সংক্ষিপ্ত আকার করতে পারি। তাহলে এবার দেখা যাক সূচক দিয়ে সংখ্যাগুলো প্রকাশ করতে হলে আমরা কীভাবে পড়বো। তাহলে পড়বো কীভাবে আমরা, তাহলে পড়ার জন্য আমরা প্রথমে এখানে লিখতে পারি 3-এর উপর 2, মানে 3-এর সূচক 2। তাহলে 3-এর সূচক 2 আমরা পড়তে পারি
3^2, সেই 2^2 রে যদি আমরা 2 রে আবার বলা হয় বর্গ বা স্কোয়ার, যখন উপরে 2 থাকে তখন আমরা বলবো বর্গ বা স্কোয়ার বলবো। তাহলে 2 যখন থাকে তাহলে আমরা স্কোয়ার বলবো। যেমন আমরা যদি এখানে 3-এর উপর 2 দিই তাহলে বলতে পারি 3 স্কোয়ার। ওকে, যদি আমরা 4-এর উপর 2 দিই, যেমন 4 উপরে 2 দিলাম, তাহলে কি পড়তে পারি 4 স্কোয়ার। ওকে, তাহলে আমরা যখন 2 থাকে তখন সেটাকে বলতে পারি 3-এর বর্গ 2 অথবা হচ্ছে 3 স্কোয়ার। ওকে, এরপরে দেখো, এরপর আমরা 3-এর সূচক যদি 3-এর ঘাত যদি আমরা পাই 3, বা 3-এর সূচক যদি আমরা পাই 3, তাহলে আমরা এখানে এটাকে 3-এর সূচককে 3 বলতে পারি, বা 3^3 এটাকে আমরা বলতে পারি কিউব। 3কে আমরা বলতে পারি কিউব বা ঘন। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি 3 কিউব। 3-এর উপর 3 থাকলে তাহলে এটা বলতে আমরা 3 কিউব। এখানে যদি আমরা 4-এর উপর 3 থাকতো তাহলে বলতাম 4 কিউব। ওকে, অথবা আমরা এখানে বলতে পারি 3 ঘন, 3 এর ঘন। ঠিক আছে, এরপরে দেখো এই 2 এবং 3 যদি উপরে থাকে তাহলে আমরা বর্গ এবং ঘন বলি বাংলাতে, ইংলিশে বলি স্কোয়ার অথবা কিউব। ঠিক আছে, স্কোয়ার অথবা কিউব বলি। এবার লক্ষ্য করো, যদি 3-এর উপর 4 থাকে তাহলে আমরা কি বলতে পারি 3^4। এরপর থেকে সবগুলো সংখ্যা আমরা 2^4 দিয়ে বলতে পারি। ওকে, তাহলে লক্ষ্য করো, আমরা এখানে যদি 2 থাকে, যে কোনো জায়গায় যদি আমরা যে কোনো সংখ্যার উপরে বৃত্তির উপর আমরা যদি 2 থাকে তাহলে আমরা সবসময় বলবো স্কোয়ার। কি বলবো? স্কোয়ার, SQUARED, স্কোয়ার বলবো, বা বর্গ, স্কোয়ার বা বর্গ বলবো। ওকে, এবার যদি, তাহলে এটা আমরা সবসময় মনে রাখবো, যদি 3-এর উপর 2 থাকে তাহলে আমরা বর্গ বা স্কোয়ার বলবো। এরপরে লক্ষ্য করো, 3-এর উপর যদি 3 থাকে তাহলে আমরা কিউবড বা ঘন বলবো। তাহলে বলতে পারবো 3 কিউব, বা এখানে যদি 4-এর উপর 3 থাকতো তাহলে আমরা বলতাম 4 কিউব। যদি 5-এর উপর কিউব থাকতো তাহলে আমরা বলতাম 5 কিউব। এবার লক্ষ্য করো, 3^4 থাকলে আমরা কি পড়তে পারি 3^4, অথবা 3-এর সূচক 4 বা 3-এর ঘাত 4। এরপরে 5, 6, 7, 8, 9, 10 এভাবে যতটা সংখ্যায় থাকবে আমরা বলবো কি টু দি পাওয়ার, সবগুলো হবে টু দি পাওয়ার, শুধু 2 এবং 3 ব্যতীত। ওকে, তাহলে তোমরা এটা সম্ভবত বুঝছো। যদি আমরা এখানে 3-এর উপর 10ও থাকতো তাহলে আমরা বলতাম কি 3^10। যদি 3-এর উপর 9 থাকতো তবুও বলতাম 3^9। ওকে, তাহলে অবশ্যই তোমরা এটা বুঝেছ। এরপরে দেখো, এই যে বড় বড় গুণাকার সহজ আকার লেখার পদ্ধতি আমরা দেখে নিলাম। ঠিক আছে, সেটি মূলত হচ্ছে সূচকীয় পদ্ধতি। তাইলে আমরা যত সংখ্যায় উপরে লিখি সেটি হচ্ছে কি সূচকীয় পদ্ধতি। এবার আরেকটি বিষয় আরেকটি বিষয় নিয়ে ভাবি আমরা। এতক্ষণ দেখা গেল একটি গুণাকারের কাঠামো, একটি নির্দিষ্ট সংখ্যা বা বৃত্তি যে কয়বার থাকছে সেই সংখ্যাটিকে ওই বৃত্তির জন্য সূচক বা ঘাতক হিসেবে ব্যবহার করতে পারি। না বুঝতে পারলে উপরে চিত্রটি আবার দেখো, লক্ষ্য করো, এই চিত্রটা তোমরা আরও ভালো করে পড়ো এবং ভালো করে চেনো। 3টা হচ্ছে আমাদের বৃত্তি বা বেস, এবং উপরে আমরা যতবার গুণ করেছি ওই সংখ্যাটা হচ্ছে আমাদের সূচক বা ঘাত। ওকে, যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই তোমরা এটা বোঝার কথা। এরপরের অংশে আমরা যাই। এবার দেখো, চক 1.8 আমরা করেছি। 1.8-এ আমরা কি করেছি, 10-এর উপর 3 ছিল। 10-এর উপর 3 ছিল মানে কি 10 গুণ 10 গুণ 10। ওকে, এমন ছিল। এখানে 3টি গুণাকার দেখা যাচ্ছে, 10-এর ঘাতক হচ্ছে 3, ঘাত বা সূচক হচ্ছে 3। ওকে, আমরা এটাকে ঘাত বলতে পারি, সূচক বলতে পারি, বা পাওয়ার বলতে পারি। ওকে, এটা অনেকগুলো নাম। তাহলে চিন্তা করে দেখো তো, 1.3-এ তুমি কি করেছিলে? গুণে দেখো সেখানে কতগুলো সংখ্যা ছিল, সেখানে কিন্তু একটি মাত্র সংখ্যা ছিল। এবার উদাহরণ হিসেবে শুধু 10 লিখলে সেটি একটি 10 থাকে। দেখো, 10 যদি আমরা একটা লিখি, যেমন 10 আমরা একটা লিখি, তাহলে 10 এখানে কয়টা আছে? একটা, তাহলে 10-এর সূচক 1। ওকে, এভাবে লিখতে পারি আমরা। তাহলে চক 1.11 পূরণ করো দেখি। নিচের চকগুলো যদি তোমরা আগের অঙ্কগুলো বুঝে থাকো তাহলে 1.11 মানে 1.11 সংখ্যাটা তোমরা পূরণ করো। দেখো এখানে কি বলা হয়েছে, 10 লেখা আছে। ঠিক আছে, 10 আমরা একটা লিখলাম, কেননা 10 এখানে একটা আছে, এর জন্য আমরা 10-এ একবার গুণ করলে 10 একে, তাহলে 10 গুণ
1, 10 একে 10। ওকে, এরপরে দেখো 10 এখানে দুইটা আছে, এর জন্য আমরা লিখতে পারি এখানে 10-এর সূচক 2। দেখো আমি পরের পেজে এখানে উত্তরগুলো লিখে দিয়েছি, লক্ষ্য করো। 10 10 এখানে ঘাতক আছে একটা, একটা মানে 1, তাহলে আমরা লিখতে পারি 10-এর উপর 1 লিখতে পারি, 10-এর সূচক 1 লিখতে পারি, গুণফল হয় 10 একে 10। এরপরে দ্বিতীয়টা যদি আমরা ঘাত বা সূচক 2 নিই, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি 10-এর সূচক হচ্ছে 2 মানে 10 স্কোয়ার। ওকে, 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার আমরা গুণ করলে পাই 10,100। এরপর আমরা 3 নম্বরে পাই 10 3টা। ঠিক আছে, ঘাত আমরা যদি 3টা ধরি বা সূচক ধরি 3 ধরি, তাহলে আমরা 3টা হবে গুণ, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 কিউব ইকুয়াল টু ফলাফল হয় আমাদের কত, 1000। এরপর আমরা ঘাত বা সূচক যদি 4 ধরি, তাহলে আমাদের 10 হচ্ছে 4 বার গুণ, 4 বার গুণ করলে আমরা পাই 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 আমরা যদি লিখতে যাই গুণ করি, তাহলে আমরা লিখতে পারি এখানে 10,000। এরপরে 5 বার, এরপরে 6 বার, দেখো এখানে সবগুলো গুণ করে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এটি খাতায় উঠিয়ে নাও। ওকে, তাহলে আমরা এবার ঘাত বা সূচক আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারবো। এরপরে আমরা যাই, আশা করি তোমরা এতক্ষণে সূচক সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছো। এবার তোমরা নিচের চকটি নিজে পূরণ করো তো দেখি। দেখো নিচের চকটি আমি পূরণ করে দিয়েছি, যেমন এখানে 7, এখানে 7 আছে কয়টা, 14টা, তাহলে আমরা 7-এর উপরে সূচক লিখতে পারি 14। তাহলে 7টা হচ্ছে কি আমাদের বৃত্তি, আর সূচক বা ঘাত হচ্ছে আমাদের 14, কেননা এখানে 14 বার গুণ করা হয়েছে। এরপরে দেখো দ্বিতীয় সংখ্যাটা আছে 14, তাহলে 14 আছে কয়টা, 5টা আছে, তাহলে আমরা এখানে বৃত্তি পেয়েছি কত, 14 এবং সূচক পেয়েছি 5। এরপরে দেখো 2 আছে, তাহলে 2 আছে 10টা, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10। ওকে, তাহলে আমরা বৃত্তি পেয়েছি এখানে 2 এবং 10 পেয়েছি সূচক। এরপরে 11 পেয়েছি 4টা, তাহলে আমরা লিখতে পারি 11 টু দি পাওয়ার 4। 4টা না, 1 2 8টা পেয়েছি আমরা। ওকে, তাহলে আমরা লিখতে পারি 11 টু দি পাওয়ার 8। ওকে, এবার আমরা লিখতে পারি 11 টু দি পাওয়ার 8, তাহলে আমাদের বৃত্তি পেয়েছি আমরা কত, 11, এবং হচ্ছে ঘাত বা সূচক পেয়েছি বা পাওয়ার পেয়েছি 8। এরপর দেখো 21 এখানে কয়টা, একটা, তাহলে যখন আমরা একটা পাই তখন আমরা লিখি এখানে 1, তাহলে 21 হচ্ছে আমাদের বৃত্তি, 1 হচ্ছে আমাদের সূচক। চলো আমরা এবার আমাদের সেই কাগজবাজের কথা ভাবি। কাগজবাজের কথা মনে আছে তো, প্রথম ক্লাসে আমরা করেছিলাম। তোমরা চিত্রে 1.0 দেখে নাও, সেখান থেকে সূচকের কোনো ধারণা পেয়েছো কি? যদি পারো তাহলে 1.13 পূরণ করো এবং পরবর্তী প্রতিবারের মতো 3 ভাগে ভাঁজ করে 1.13 পূরণ করে নিজের খাতায় অঙ্কন করো। লক্ষ্য করো, এবার আমরা 2 ভাঁজে যে অঙ্কগুলো করেছিলাম ওটার মধ্যে গুণাকার আমরা এখানে লিখতে পারি 2-এর সূচক 1 লিখতে পারি। এরপর আমরা দ্বিতীয় ভাঁজে পেলাম 4 মানে কত, 2 গুণ 2, এখানে লিখতে পারি 2-এর সূচক 2 লিখতে পারি। এরপরে তৃতীয় ঘরে লিখতে পারি 8, যেমন আমরা তৃতীয় ভাঁজে পেয়েছিলাম 8টা। এরপর আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে 2 3টে গুণ হয়েছে, এর জন্য 2 কিউব লিখতে পারি। এরপরে 4 লিখলে 4 আমরা যদি পাই তাহলে চতুর্থ ভাঁজে আমরা পেয়েছিলাম 16 ঘর, 16 আমরা লিখতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে লিখতে পারি 4টা গুণ করেছি, এর জন্য 2 টু দি পাওয়ার 4। এরপর 5 নম্বর ঘরে আমরা পেয়েছিলাম 32টা 5, তাহলে আমরা 5টা 2 গুণ করে যদি 1 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 5টা পেয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এখন দেখি তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এবার 3 ভাঁজ করে যে আমরা অঙ্কগুলো করেছি প্রথমবারে 3 ভাঁজের, ঠিক আছে, ওটা তোমরা খাতায় তৈরি করো তো দেখি, এই অঙ্কটার মতো। ঠিক আছে, এই চিত্রটার মতো তোমরা একটা চিত্র তৈরি করো, যেটা হচ্ছে সেই ছিল। ঠিক আছে, আমরা 3 ভাঁজে করেছিলাম অঙ্কগুলো, ওটা একবার চেষ্টা করে দেখো। এখন একটি বিষয় চিন্তা করো, তুমি যখন কোনো ভাঁজ করোনি, খাতায় যখন কোনো ভাঁজ করোনি, পুরো একটা পেজ পেয়েছ, তখন কিন্তু চারপাশে পুরো একটা গড় টেনেছো। ঠিক আছে, চিন্তা করেছ কোনো ভাঁজ না থাকলেও সংখ্যা শূন্য ছিল, কোনো ভাঁজ ছিল না, তখন ভাঁজ সংখ্যা এখানে কী ছিল, শূন্য, তাহলে এখানে আমরা কোনো ভাঁজ করি নাই, কিন্তু এখানে গড় ছিল কয়টা, একটা, তাহলে আমাদের গড় পেয়েছি একটা। এবার আরেকটি মজার একটি বিষয় দেখো, তুমি প্রতিবার যে কয়েকটি ধরে ধনাত্মক সংখ্যা ভাঁজ করতে চাও না কেন, একদম প্রথমবারেই অর্থাৎ শূন্য ভাঁজের গড় সেই একই থাকবে, মানে এই শূন্য ভাঁজটা একই থাকবে।
এখন থেকে এখান থেকে তোমরা কিছু বুঝতে পারছো? দেখো, এখানে আমরা যদি প্রথম গড়টা লিখতে চাই, প্রথম গড়ে আমরা কি একটাও কিন্তু বাঁশ পাই নাই, কিন্তু এখানে গড় পেয়েছি, কাগজ পেয়েছি একটা। ওকে, এই একটা কাগজ পেয়েছি আমরা এখানে, কিন্তু একটা কাগজে আমরা কোনো পাঁচ করিনি। তাই এখান থেকে তোমরা কিছু বুঝতে পারছো? এবারে দেখো, সেই রাজার অঙ্কের উপরে, সেই রাজার অঙ্কের চিত্রটার কথা তোমাদের মনে আছে তো? একেবারে প্রথম পেজে আমরা করেছিলাম। সেই রাজার অঙ্কের চিত্রের মধ্যে তোমরা যদি সংক্ষিপ্ত আকারে লিখতে পারো, তাহলে তোমরা 30 দিন, যদি আগের অঙ্কগুলো বুঝে থাকো, তাহলে তোমরা 30 দিন পর্যন্ত এবার সংক্ষিপ্ত আকারে লেখে এবং এর ফলাফলগুলো বের করো। অবশ্যই তোমরা পারবে, যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই পারবে। দেখো, আমি তোমাদের বোঝার স্বার্থে এখানে সূচকীয় আকারগুলো লিখে দিয়েছি এবং তোমরা শুধু টাকার পরিমাণটা উল্লেখ করবে। ওকে, এই টাকার পরিমাণগুলো তোমরা উল্লেখ করে বের করবে। সমান এখানে দেখো 2 এর উপর আসছে 28, তাহলে সমস্যা আমরা এখানে পাইছি কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এভাবে 28টা। ওকে, এভাবে 28টা। আর লেখার পর আমরা যে ফলাফল পেয়েছি এটা এখানে, এই ফলাফলটা এই পরিমাণে বসবে। এরপর এখানে 2 29টা গুণ করলে যে ফলাফল আসবে এটা এখানে বসবে। ওকে, এবার দেখো আমরা আরেকটা পার্টে যাই। এবার দ্বিতীয় পর্বে আমরা আরেকটা পার্টে, ওটা হচ্ছে 0 এবং 1-এর সূচক। এবার তোমার বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করেছে তোমাদের শ্রেণীতে মোট 5 দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে। প্রথমত, কে কয়টি ক্যান্ডি পাবে তা নির্ভর করবে প্রত্যেকের রোল নম্বরের উপর। প্রত্যেক শিক্ষার্থীর রোল নম্বরের শেষ অঙ্কের সাপেক্ষে একটি করে ক্যান্ডি প্রদান করা হবে। যেমন যাদের রোল নম্বর 1 তারা পাবে একটি, যাদের রোল নম্বর 2 তারা পাবে 2টি, আর যাদের রোল নম্বর 11 তাদের শেষ অঙ্ক তারা পাবে 1, যাদের রোল নম্বর 12 তাদের শেষ অঙ্ক 2, তাহলে তারা পাবে 2। আর যাদের রোল নম্বর আছে 10 তারা একটিও পাবে না, তারা পাবে 0টি। ওকে, এখন কীভাবে রুলের শেষ অঙ্ক সাহায্যে ক্যান্ডি প্রদান করবে? ঠিক আছে, ক্যান্ডি প্রদান করা হবে। প্রথম দিন রুলের শেষ অঙ্ক যা, প্রতিটি শিক্ষার্থী সেই পরিমাণ ক্যান্ডি পাবে। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন পাবে শিক্ষার্থী প্রাপ্ত ক্যান্ডি আগের দিনের দ্বিগুণ, অর্থাৎ আগের দিনের সাথে তার রোল নম্বরের শেষ অঙ্ক গুণ হবে। ওকে, যেমন তোমার রোল নম্বর যদি 1 হয়, ঠিক আছে, তাহলে তুমি এখানে গুণ করবে, প্রথম দিন 1 পাবে, দ্বিতীয় দিন 1 গুণ 1। ওকে, আর তোমার রোল নম্বর যদি 2 হয়, ধরো 9 হয়, তাহলে তুমি ধরবে কি, প্রথম দিন পাবে 9, দ্বিতীয় দিন পাবে 9 গুণ 9, তাহলে 9 নং 81, 9 নং 81টা পাবে। ওকে, মূল কথা হচ্ছে এটা। ঠিক আছে, এই নিয়মে বাকি 2 দিন সকলে ক্যান্ডি পাবে। প্রথমেই তোমরা তোমাদের রোল নম্বর চিন্তা করো এবং নিজেদের রোল নম্বরের সেই অঙ্কটি নাও। নিয়ম অনুযায়ী তোমাদের রুল যদি 1 অঙ্কের হয় তাহলে সেটি তোমাদের রুলের শেষ অঙ্ক, ঠিক আছে, বা গ্রহণযোগ্য হবে। তাহলে নিচের চকটি পূরণ করো তো দেখি। দেখো নিচের চকটি কীভাবে পূরণ হবে? ধরো তোমার রোল নম্বর 8 বা 28, তোমার রোল নম্বর 28, তাহলে তুমি এখানে ধরবে কত? শেষ অঙ্ক 8 ধরবে। তাহলে প্রথম দিন তুমি পাবে 8টা। ওকে, দ্বিতীয় দিন তুমি পাবে কত? 8 গুণ 8, ঠিক আছে। তৃতীয় দিন তুমি পাবে 8 গুণ 8 গুণ 8। ওকে, এরপরে চতুর্থ দিন 8 4টা, এরপরে পঞ্চম দিন 8 5টা, এভাবেই তুমি পাবে ক্যান্ডিগুলো। ঠিক আছে, এখন তোমাদের একটি বিষয় দেখো তো দেখি, তোমাদের শ্রেণীতে মোট রুলের শেষে 0 এবং 1 যাদের ছিল তারা 5 দিনে শেষে কতটি ক্যান্ডি পেয়েছে, কিংবা তাদের প্রতিবারের ক্যান্ডি সংখ্যা কত হয়েছে। দেখো 0 এবং 1-এর কথা লক্ষ্য করো। যাদের রুল নম্বর 0 তারা কি কোনো ক্যান্ডি পেয়েছে? তারা কোনো ক্যান্ডি পায় নাই। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো তো তোমার রোল নম্বর শেষের যাদের 0 তারা কোনো ক্যান্ডি পায় নাই। এবার যাদের রোল নম্বর শেষে 1 তারা প্রতিদিন একটি করে ক্যান্ডি পেয়েছে। যেমন 1কে আমরা যদি একবার গুণ করি তাহলে হয় 1, 1কে যদি 2বার গুণ করি, ঠিক আছে, তাহলে হয় কত? 1 গুণ 1 গুণ 1 সমান 1 পাই। 1 যদি আবার 1কে আমরা 4টা সংখ্যা দ্বারা গুণ করি, 1 গুণ 1 গুণ 1 গুণ 1, তবু আমরা কত পাই? 1ই পাই। ওকে, তাহলে এই প্রতিদিনই পেয়েছে একটি করে ক্যান্ডি। ঠিক আছে, অর্থাৎ তাদের প্রতিদিনই ক্যান্ডি সংখ্যা হয়েছে 1। তাদের প্রতিদিনই ক্যান্ডি সংখ্যা 1 হয়েছে, কিন্তু তাদের সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। সুতরাং 0 এবং 1-এর উপর সূচক বসলেও তা যথাক্রমে 0 এবং 1ই থাকে। তবে মনে রাখবে 0-এর উপর কিন্তু কখনো সূচক হিসেবে 0 হয় না। যেমন 10-এর উপরে যদি আমরা 0 লিখি তাহলে আমাদের 10 কি একটাও হয়েছে না, তাহলে 0 এটা হচ্ছে ফলাফল
শূন্য, 10-এর উপর কখনো সূচক শূন্য বা যে কোনো সংখ্যার উপর সূচক কখনো শূন্য হয় না। ওকে, এবার কেন হয় না তা এবার ভাবো, ঠিক আছে? তাই এবার ভেবে দেখলে আমরা পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করব ওই চিত্রটা নিয়ে। দেখো, এই ক্লাসে আমরা কি কি অঙ্ক করতে পারি। আমাদের বাড়ির কাজ হিসেবে 1.14, যেটা আমি এখানে পূরণ করে দেখিয়েছি, এবং তোমাদের রুল নম্বর অনুযায়ী তোমরা এটা পূরণ করবে। এবং একক কাজ যেটা আছে, একের রাজার সেই অঙ্কটির কথা, যেমন রাজা 30তম দিন পর্যন্ত কত টাকা চিত্রকল্প বা বণিককে দিয়েছিল, সেটা তোমরা বের করবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই। সব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নতুন নতুন আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।